রাজ্যের প্রাক্তন মন্ত্রী 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য। রামপুরহাটের বাড়ির নিচে পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মিলেছে সুইসাইড নোট। রাজ্য রাজনীতিতে আলোড়ন। স্বাধীনতা দিবসে পতাকা তুলেছেন, হাসি মুখে গল্প করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। কিন্তু এক রাতের মধ্যেই এ কি হলো? মাস্টারমশাই আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটের 5 বারের বিধায়ক, রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, ছিলেন মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। রবিবার 7 সকালে রামপুরহাটের হাটতলায় বাড়ির নিচের পার্টি অফিসে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। শহরের যে 5 নম্বর ওয়ার্ড, সেই 5 নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়ির দলীয় কার্যালয়ে এবং রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি, গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি, উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। মৃতদেহর পাশ থেকে উদ্ধার হয়েছে ছাপানো প্যাডের পাতায় হাতে লেখা সুইসাইড নোট। শুরুতেই লেখা, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। পুরো পরিবার এক জায়গায় ছিল, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। প্রাথমিকভাবে যা প্রাইমা ফেসি দেখা যাচ্ছে, এটা ইট অ্যাপিয়ার্স টু বি সুসাইড। বাদ বাকি আমরা ইনকোয়েস্ট এন্ড যে পোস্টমর্টম গুলো হবে তারপর আমরা ইনকোয়ারি করে দেখছি। আমার যতটা নলেজ আছে, ওনার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক, বাংলা পড়াতেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। 1987 ও 1992 সালে রামপুরহাট বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে হেরে যান। তৃণমূলের জন্মলগ্ন থেকেই আশিস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 2001-এ ভরা বাম জামানায় প্রথমবার রামপুরহাট থেকে তৃণমূলের টিকিটে বিধানসভায় যান আশিস বন্দ্যোপাধ্যায়। এরপর 2026 পর্যন্ত টানা 25 বছরের বিধায়ক। মন্ত্রী হিসেবে সামলেছেন কৃষি, শিক্ষা, বায়োটেকনোলজির মতো দপ্তর। 2021-এ বিধানসভায় ডেপুটি স্পিকার হন। গত বিধানসভা নির্বাচনে রামপুরহাট বিধানসভায় বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে হেরে যান। তবে ব্যক্তিগত সম্পর্কে কখনো ফাটল ধরেনি। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। ঘটনার খবর পেয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার নয়, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কিনা, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারে এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্য যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের ময়নাতদন্ত হয় রামপুরহাট মেডিকেল কলেজে। সেখানে পৌঁছন নব তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই।
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আলোড়ন পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শোক জ্ঞাপন করেছেন বিপক্ষ শিবিরের নেতারাও। ছোট থেকে ওনাকে যতটুকু দেখেছি, চিনেছি, মিশেছি, কাকা নির্লোভ ছিলেন, খুব ভীতু ছিলেন, কিন্তু কাকাকে শিখণ্ড করে অনেকেই তো অনেক কিছু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। গলায় ফাঁসে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, আশিসের সুইসাইড নোট পরীক্ষার প্রক্রিয়া শুরু। প্রাক্তন ডেপুটি স্পিকারের ফোনের ফরেনসিক, মোবাইল ফরেনসিক টেস্টে পাঠানোর প্রক্রিয়া শুরু। আমরা আনন্যাচুরাল ডেথ কেস রুজু করে ওটাতে ইনকোয়ারি করছি। অ্যান্ড ইনকোয়ারিতে আমরা যা বিএনএসএস এর প্রভিশন আছে, প্রভিশন অনুযায়ী ইনকোয়েস্ট করা হয়েছিল অ্যান্ড পোস্টমর্টম এক্সামিনেশন করা হয়েছিল। পোস্টমর্টম এক্সামিনেশনের প্রাথমিকভাবে রিপোর্টটা আমরা পেয়েছি, যেখানে যে ডক্টর বাবু আছেন যিনি পিএম করেছিলেন, উনি কজ অফ ডেথ নিয়ে একটা ওপিনিয়ন দিয়েছেন। দ্য কজ অফ ডেথ ইজ the death was caused due to effects of antemortem hanging, and সে কেসে আমরা ফার্দার ইনকোয়ারি, ফার্দার প্রসিডিংসগুলো চলছে, যেভাবে বিএনএসএস এর প্রসিজার আছে সেভাবে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী কে বা কারা? রাজ্য রাজনীতিতে শোরগোল। বীরভূমের বদলে যাওয়া রাজনীতিতে দুর্নীতি কি সবকিছুর মূলে? সাদা কালো সময়ে সত্যজিৎ রায়ের জন অরণ্য সিনেমার বিখ্যাত সংলাপ। বৃদ্ধ বাবা তার ছেলেকে প্রশ্ন করছেন, যে অর্ডারটা পাবি সেটা কিসের বেসিসে? মালটা ভালো বলে, না রেটটা ভালো বলে, নাকি তুই মানুষটা ভালো বলে? ছেলের উত্তর ছিল, ঘুষটা ভালো বলে। 1976-এ জন অরণ্য রিলিজ করার কয়েক মাস আগেই আশিস বন্দ্যোপাধ্যায় অধ্যাপনা শুরু করেন রামপুরহাট কলেজে। ঠিক 50 বছর পর সেই আশিস বন্দ্যোপাধ্যায় তার সুইসাইড নোটে লিখে গেলেন, সারা জীবনে এক পয়সাও কোনো কাজের বিনিময় নেইনি, এমনকি আমার যেসব ছেলেরা অ্যাটেন্ডেন্ট হয়েছে তাদের কাছ থেকে একটা মিষ্টি পর্যন্ত খাইনি, কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে কখনো জড়িত হইনি। কিন্তু প্রায় 5 দশক রাজনীতিতে কাটানো মানুষটির এমন উপলব্ধি কেন? এই বিষয়টি যে জায়গাটি সামনে আনছে সেটি পুরোপুরি রাজনীতির দুর্বৃত্তায়নের। এই ধরনের রাজনীতি যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গোটা দেশের সংসদীয় গণতন্ত্র কোথায় গিয়ে পৌঁছবে, এটি একটি বড় প্রশ্ন। এবং বিশেষ করে তৃণমূল রাজত্বে দিনের পর দিন যে ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন চলেছে, অবশ্যই এটা তার আগের কংগ্রেস বা সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট আমলে ছিল না। একসময় বীরভূমের রাজনীতির কথা উঠলেই প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, সুশোভন বন্দ্যোপাধ্যায়, ত্রিলোচন মাল কিংবা মোতাহার হোসেনের মতো ব্যক্তিত্বদের উদাহরণ দেওয়া হতো। কিন্তু 2011-তে বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পর ছবিটা বদলে যায়। লালমাটির রাজনীতির নিয়ন্ত্রণ চলে যায় অনুব্রত মণ্ডল, কাজল শেখদের মতো নেতাদের হাতে। অনেকেই বলেন বীরভূমের রাজনীতি এভাবেই সাদা থেকে কালোর দিকে হেঁটেছে। টাকা বালি, বালি টাকা হয়েছে। পাচারের কয়লার কালো রাজনীতির গায়ে লেগেছে। বাহুবলী নেতারা হুমকি দিয়েছেন। দিনের পর দিন দুর্নীতির পাঁকে ভরেছে বীরের ভূম। এসবেই কি বিষিয়ে উঠেছিল রাজনীতিতে ভদ্রলোক বলে পরিচিত আশিস বন্দ্যোপাধ্যায়ের জীবন? তাই কি সুইসাইড নোটে তিনি লিখেছেন, সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি। সেই জন্যই কি তাকে ব্যাখ্যা দিতে হলো যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সাধারণ সভা ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না? বিস্তারে লিখতে হলো যে তিনি টেন্ডার কমিটিতে ছিলেন না, তার চেক পাওয়ার ছিল না, প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও তিনি থাকতেন না। এমনকি এসব নিয়ে তার সঙ্গে কেউ কখনো আলোচনাই করতেন না। দলের কেউ কেউ খারাপ কাজ করেছে তার
যদি প্রভাব ওর গায়ে পড়ে গিয়ে এই অসম্মানটা মানতে পারছিল না। কোথাও গেলেই চোর বলে চিৎকার অথবা গায়ে ডিম ছুঁড়ে মারা। এটা যারা ভদ্রভাবে সমাজে বিচরণ করেছে, রাজনীতি করেছে, কোনো একজন মানুষের কাছেও শুনিনি যে আশিস খারাপ লোক, আশিস অন্যায় করে, আশিস তোলাবাজি করে, এরকম কোনো কথা কখনো শুনিনি। এই যে দুঃখ, রাজনীতি করতে গিয়ে তাকে অসম্মানিত হতে হলো, যার পরিণতিতে এমন একটা রাস্তা বেছে নিল যার থেকে দুর্ভাগ্যের আর দুঃখের কিছু নেই। রাজনীতির মতাদর্শ যাই হোক, আশিস বন্দ্যোপাধ্যায়কে সজ্জন ব্যক্তি হিসেবেই দেখেন বিভিন্ন দলের নেতারা। তাই বীরভূমের রাজনীতিকে সাদা কালোয় দেখলে আশিস বন্দ্যোপাধ্যায়কে অনেকেই রাখেন সাদার দিকেই। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল, সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি। আবার এটাও শুনেছি, লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারেনি, মেনেও নিতে পারেনি। সারা বাংলায় মমতার আমলে সাদা কালো রাজনীতি ছিল এবং সবসময় উনি কালো রাজনীতিকেই বেছে নিয়েছেন, কালো মানুষদেরই বেছে নিয়েছেন। আমি আশিসদাকে কোথাও অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি এই স্বচ্ছ বা অস্বচ্ছ কোনোটাই আমি বলিনি। আশিসদার যে ইমেজ, মাস্টারমশাই ইমেজ, এখন সংগঠন সেটা ঠিক করবে। তাকে জেতানো হয়েছে, প্রার্থী করা হয়েছে, মন্ত্রী করা হয়েছে, ডেপুটি স্পিকার করা হয়েছে। তো আশিসবাবু সম্মান দল দিয়েছে, যে স্লটে ব্যবহার করা যায় দিয়েছে। আর সংগঠনে কাকে কাকে কিভাবে কাজে লাগাবে সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু সেখানেও আশিসবাবু ছিলেন, পুরোদস্তুর ছিলেন। এখন আপনারা যদি কেষ্টদার মজাদার ডায়লগগুলো বেশি দেবেন, কেষ্টদা বা কাজলের ঝগড়া হলে আপনারা সেটা হাইলাইট করবেন, তার মানে এই নয় যে সংগঠনে আশিসদা ছিলেন না, 100% ছিলেন। সুইসাইড নোটে লেখা আছে মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু সত্যি কি তাই? নিউজ 18 বাংলা। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজের প্রাক্তন অধ্যাপক, মন্ত্রী বিধায়ক থেকে বিধানসভার ডেপুটি স্পিকার, একাধিক গুরুদায়িত্ব সামলালেও বীরভূম তাকে চেনে মাস্টার মশাই হিসেবেই। বাচ্চারা আসলে বসে আছে, কেউ 11-এ পড়ছে, কেউ সেকেন্ড ইয়ারে পড়ছে, তাদের সঙ্গে কথাবার্তা বললাম, তাদের পড়াশোনা উন্মুক্ত এই সমস্ত নিয়ে। আর আমি তো মূলত শিক্ষক। কেউ স্যার বলে ডাকে, কেউ বলে মাস্টার মশাই। কিন্তু তিনি যে এভাবে চলে যাবেন ভাবতেই পারছেন না প্রাক্তন ছাত্রছাত্রীরা। উনি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরতেন, ওনার গায়ে একটা কাদাও লাগতে পারে বলে আমাদের এতটুকু বিন্দুমাত্র বিশ্বাস হয় না। নির্ভীক এবং সৎ মানুষ হিসেবে আমরা ওনাকে চিনি। কয়েক দশকের রাজনৈতিক জীবন, 25 বছরের বিধায়ক, রাজ্য মন্ত্রিসভা থেকে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন। কিন্তু বীরভূমের লালমাটিতে সবাই তাকে চেনে মাস্টার মশাই হিসেবেই। আশিস বন্দ্যোপাধ্যায় 1970 সালে রামপুরহাট কলেজ থেকে বাংলায় স্নাতক, 72-এ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। যেখানে পড়তেন সেখানেই অধ্যাপনা শুরু। সমাজ গড়ার কারিগর একজন শিক্ষক, সেই শিক্ষক ছিলেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট কলেজের তিনি অধ্যাপক ছিলেন দীর্ঘদিন থেকে। রাজনীতিতে আসার পরও তাকে রাজনীতিবিদ হিসাবে রামপুরহাট বিধানসভা বা বীরভূমের মানুষজন দেখতেন না, তাকে একজন শিক্ষক হিসাবেই সম্মান দিতেন। তার কারণ তার ভাবমূর্তি ছিল এলাকায় স্বচ্ছ। সুইসাইড নোটে অনেক আক্ষেপের কথা লিখে গেলেও প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভোলেনি মাস্টারমশাই। তিনি লিখেছেন, সারা জীবন শিক্ষকতা করেছি, কোনোদিন ক্লাস ফাঁকি দিইনি, স্পেশাল ক্লাস নিয়েছি, ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি, ওদের প্রচুর ভালোবাসা পেয়েছি। 40 বছরের বেশি সময় আমি স্যারকে চিনি, স্যারকে জানি। বহু ছাত্রছাত্রী যারা আর্থিকভাবে উন্নত ছিল না, কিন্তু তার কাছে এসে ফিরে গেছে, আমার কোনোদিন দেখা নেই। স্যার আমাদের জন্য এত কিছু করেছেন, পড়ানোর দিক থেকে তো স্যারের গাইড আমরা কোনোদিন ভুলতে পারবো না। ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ জনপ্রিয়, সতীর্থ অধ্যাপকদের কাছের মানুষ। আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ শেষবারের জন্য কলেজে আনা হবে, এই খবর পেয়ে অনেকেই চলে আসেন ক্যাম্পাসে। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজে কত সাল থেকে অধ্যাপক হিসেবে ছিলেন? 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে। মানুষ হিসেবে খুব ভালো কোঅপারেশন করতেন, ভালো পড়াতেন। খুবই ভালো মানুষ,
সবার উপকার করতেন, শান্ত, ছাত্রদের কাছে খুবই জনপ্রিয়, স্পেশাল ক্লাস নিতেন প্রচুর, মানে অনেক সময় পলিটিক্যাল রাজনৈতিক মিটিং এর জন্য হয়তো ক্লাস নিতে পারেননি, সেটা পরবর্তীকালে উনি মেকআপ করে দিতেন। অনেক ছাত্রছাত্রীকে ফ্রিতে পড়াতেন। সবার মুখে একটাই প্রশ্ন, কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন আশিস বন্দ্যোপাধ্যায়? সুইসাইড নোটের বয়ান অনুযায়ী কারা তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছিল? শিক্ষিত কলেজের একটা প্রফেসর, বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে বললে সে সম্মান সহ্য করতে পারে? মানুষটা ঘুমড়ে 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 মরে গেল, সুইসাইড করে দিল, আর সুইসাইড করে না মানুষটাকে মেরে দিল। এ পাটি দেখিনি, এ পাটি দেখিনি, এ পাটি দেখিনি আমরা, মানুষকে মেরে দেওয়া পাটি। আশিস বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে একজন সজ্জন সৎ মানুষ। তার এভাবে চলে যাওয়া দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। আমাদের বোলপুরের এমপি ওনার বাড়িতে ছিলেন, আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করে পুরো পরিবার এক জায়গায় ছিল, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। শিক্ষক হিসাবে যদি এই মানুষটার কাছে কোনো ছাত্রছাত্রী গেছেন, তবে খালি হাতে তাকে ফিরতে হয়নি। তবে তার এই মৃত্যুতে গোটা রামপুরহাট বিধানসভা সহ বীরভূম জেলাতে শোকের ছায়া নেমে এসেছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবট, নিউজ 18 বাংলা। 5 বারের বিধায়ক, 15 বছরের তৃণমূল সরকারে সামলেছেন একাধিক গুরুদায়িত্ব। সেই আশিস বন্দ্যোপাধ্যায় এই সুইসাইড নোটে লিখলেন, মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। কোন আক্ষেপ থেকে লিখলেন কথা? কেন তিনি তার পরিবারের আগামী প্রজন্মকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়ে গেলেন? জেন জি বলছে রাজনীতিতে সংস্কার দরকার। আশিস বন্দ্যোপাধ্যায়ও কি সেটাই বুঝিয়ে গেলেন? মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যেই থাক। 4-5 দশকের দীর্ঘ রাজনৈতিক জীবন, শুরু ছাত্র রাজনীতি থেকে। 5 বারের বিধায়ক, ছিলেন মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার। তাকে দেখে কত ছেলে মেয়ে রাজনীতিতে এসেছেন। সেই আশিস বন্দ্যোপাধ্যায় কেন ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে গেলেন? কোনো দুঃখ, কোনো মনস্তাপ থেকে কথা লিখেছেন আশিস? প্রশ্নগুলো অনেককেই ভাবাচ্ছে। জেনজিদের একটা আন্দোলন সামনে আসছে, সেখানে যখন আশিসবাবু তার মৃত্যুকালীন বয়ানে লিখে যাচ্ছেন, যদি সেটি সত্যি হয় যে তিনি চান না যে তার ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতিতে আসুক, এই যে কত বড় হতাশার কথা, সত্যি এটা ভাবার বিষয়। আমাদের ভাবনা থাকবে সেটা হচ্ছে আগামী দিনে সৎ, আন্তরিক, আজকের যে ছাত্র যুবরা তারা সামনে আসুন। অনেকেই মনে করেন রাজনীতি ভালো ছেলে মেয়েদের জন্য নয়, তাহলে ভবিষ্যতে কারা ধরবে দেশের হাল? এই পরিস্থিতিতে দেশ করতে জেনজিদের পাশে চাইছেন রাজনীতিবিদরা। সেখানে আশিস বন্দ্যোপাধ্যায় তো ছাত্র রাজনীতি করে উঠে আসা নেতা। তাঁর সুইসাইড নোটে পরিবারের উত্তরসূরিদের রাজনীতিতে না আসার পরামর্শ দিয়ে গেলেন। তার শেষ চিঠি শুরুই হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে। আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়ায়নি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। এই দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতির স্বপ্নই তো দেখছে জেনজিরা। দিল্লি ঝাড়খণ্ডের আন্দোলন এই ভাবনারই প্রতিফলন। এতদিন গতানুগতিক যে রাজনীতি চলে এসেছে, সেই ধারণাই ভেঙে ফেলতে চাইছে জেনজি। দুর্নীতির পোকায় কাটা ব্যবস্থায় বদল চাইছে, রাজনৈতিক সংস্কারের দাবি তুলছে। ঠিক এমন সময়ে স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ বলে পরিচিত আশিস বন্দ্যোপাধ্যায়ের এভাবে চলে যাওয়াটা মানতে পারছেন না অনেকেই। ভদ্রলোক আগামী দিনে রাজনীতি করবে না। তৃণমূলের আমলে একটা অন্য রাজনীতি ছিল, বিজেপির আমলেও আবার একটা অন্য রাজনীতি চলে আসছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি করার সংখ্যা পশ্চিমবঙ্গে কমে গেছে। এখন দুষ্ট লোকরা রাজনীতির মাথায় বসে আছে। সুইসাইড নোট মানে স্বীকারোক্তি। শেষ লেখায় আশিস বন্দ্যোপাধ্যায়ের স্বীকারোক্তি, মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।
আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যেই থাক। এখানেই থামেননি, সুইসাইড নোটে এও লিখেছেন, সর্বদা দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারিনি। জেনজিরাও তো এটাই চায়, অচলায়তন ভেঙে ফেলতে, যা ভুল যা অন্যায় সেটা গলা ফাটিয়ে বলতে। আশিস বন্দ্যোপাধ্যায়ও কি এভাবেই সরব হতে চেয়েছিলেন? পারেননি বলেই কি গুমড়ে গুমড়ে মরছিলেন? জেনজির সঙ্গে কি মিলে যাচ্ছে না আশিস বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটের স্বীকারোক্তি? নিউজ 18 বাংলা। দু সালে সাইগাল হোসেনকে জেরার পরে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। শনিবার ফের জালে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। এবার অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের কালো কারবারের তদন্তে। অনেকেরই প্রশ্ন, সাইগালের গ্রেফতারে কি অনুব্রত মণ্ডলের দিকে এক হাত বাড়ানো? অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার তদন্তের সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। জামিন পেয়ে বাইরে এলেও বেশি দিন বাইরে থাকা হলো না। শনিবার রাতে ফের সাইগাল হোসেনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। কিছুদিন আগে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সোনা ও হিসাব বহির্ভূত সম্পত্তি। টুলু মণ্ডলের সম্পত্তির উৎসের খোঁজ চালাচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেককে। সেখানেই সাইগাল হোসেনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার বিকেলে বোলপুরে সাইগালের ফ্ল্যাটে হানা দেয় বীরভূম জেলা পুলিশ। উদ্ধার হয় প্রায় 800 গ্রাম সোনা, 150টি জমি বাড়ির দলিল। এছাড়াও উদ্ধার হয় মোট 12,84,000 টাকা। পাকিস্তান ও আরবের মুদ্রার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। অর্গানাইজ ক্রাইমের কেস, সেটার তদন্তের ক্ষেত্রে কিছু লিঙ্কেজেস এন্ড লিডস পাওয়া গেছিল, সেগুলোকে ওয়ার্কআউট করে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওনার বাড়ির যে লোকগুলোকে। তারপর ওনাদের বাড়িতে সার্চ করা গেল, ওখান থেকে কিছু ডকুমেন্টস এন্ড জিনিসগুলো পাওয়া গেছে, যেগুলো যে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে লিঙ্কেজ গুলোকে একটু প্রমাণ করছে। আরব আর পাকিস্তানি কিছু কারেন্সি খুব অল্প সংখ্যা ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি আছে, কোথা থেকে এসছে, কেন এসছে, কি ব্যাপার। টুলু মণ্ডল কাণ্ডে এবারে গ্রেপ্তার হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। আর তা নিয়েই বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। আর অনুব্রত মণ্ডল বা তৃণমূলের যে সমস্ত শীর্ষ নেতারা রয়েছে তাদের অঙ্গুলি হেলন বা তাদের ইশারা ছাড়া কোনোভাবেই এই বীরভূম জেলা জুড়ে পাথরের যে 2 নম্বরই সিন্ডিকেট বা বালির সিন্ডিকেট বা কয়লা সিন্ডিকেট কোনোটাই চালানো সম্ভব ছিল না। 2022 সালে গরু পাচার মামলায় সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। সাইগালের সূত্রেই কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা পৌঁছন অনুব্রত মণ্ডলের কাছে। তাকেও গ্রেফতার করে সিবিআই। টুলু মণ্ডলের সঙ্গে মধ্যস্থতাকারী অর্থাৎ অনুব্রত মণ্ডলের মধ্যস্থতাকারী করতেন এই সাইগাল হোসেন। আর যা অনুব্রত মণ্ডলের ইশারা ছাড়া সম্ভব নয়, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের। এই টুলু মণ্ডল বলুন আর সাইগাল হোসেনই বলুন, এরা সব চোরে চোরে মাস্ততা ভাই। প্রশাসনের উপর মাথায় ছিল এই অনুব্রত মণ্ডল বলুন আর এরাই বলুন। আর ওর আর দেহরক্ষী ছিলেন সাইগাল হোসেন। এবং যে টুলু মণ্ডল ব্যবসাদার হিসাবে ছিল, পুরো সম্পূর্ণটাই এই সরকারের মদতে চালাতে পারত। সম্পর্কটা টাকা লেনদেনের সম্পর্ক এদের। সাইগাল হোসেনের গ্রেফতারের পরেই অনেক প্রশ্ন। এই তদন্তের সূত্র ধরে কি পুলিশ পৌঁছবে অনুব্রত মণ্ডলের কাছেও? মুর্শিদাবাদের ছেলে সাইগাল প্রথমে ডোমকল থানার কনস্টেবল ছিল, পরে বীরভূমে পোস্টিং। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে নিযুক্ত হন 2014-তে। অভিযোগ, প্রভাবশালী যোগে ক্রমশ ফুলে ফেঁপে ওঠেন সাইগাল। সিবিআই সূত্রে আগেই জানা গিয়েছিল অনুব্রত মণ্ডলের আয় ব্যয়ের যাবতীয় কাজ সাইগালই দেখতেন। 2022 সালে গরু পাচার কাণ্ডে চার্জশিটে সিবিআই দাবি করে যে অনুব্রত মণ্ডলের হয়ে গরু পাচারকারীদের থেকে টাকা তুলতেন সাইগাল। বীরভূমের বোলপুর, সিউড়ি, ইলামবাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে সাইগালের সম্পত্তি। সূত্রের খবর, 2024 সালে তিহার থেকে ছাড়া পেয়ে টুলু মণ্ডলের সঙ্গে যোগাযোগ বাড়ান সাইগাল। অভিযোগ, সাইগালের বেনামি পেট্রোল পাম্প, ইটভাটাতেও টাকা ঢালে টুলু। বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের আপনার অনুমতি ছাড়া এখানে কোনো ঘটনা ঘটেনি। একজন এএসআই পুলিশ, যিনি একজনের সিকিউরিটি, সেই সিকিউরিটি অত টাকার মালিক হয় কি করে? সম্পর্কীয় জায়গা থেকেই হচ্ছে আপনার সে অত টাকার মালিক হয়েছে, সে দুর্নীতি করার সুযোগ পেয়েছে। অনুরূপভাবে টুলু মণ্ডল একজন ব্যবসাদার,
তাহলে একজন ব্যবসাদার আজকে এত কোটি টাকা সাম্রাজ্য তৈরি এমনি এমনি করে নিল। কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিয়েছিল, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। টুলু মণ্ডল ঘনিষ্ঠ এসআইকে গ্রেফতার, নলহাটি থানার এসআই আজমল হককে গ্রেফতার। এসআইকে জেরা বিধাননগর পূর্ব থানার পুলিশের। গত জুলাইয়ে এসআই আজমল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। এসআই আজমল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এবার গ্রেফতার টুলু মণ্ডল ঘনিষ্ঠ এসআই। গড়িয়ার শ্রীরামপুর কল্যাণ সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো। এবার 54 বছরে শ্রীরামপুর কল্যাণ সমিতির এই দুর্গাপুজো। মণ্ডপে থাকবে ডোকরা শিল্পের ছোঁয়া। খুঁটি পুজোয় ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। খুঁটি পুজোয় ছিলেন অনির্বাণ গুহ ঠাকুরদা। আমাদের 54 বছরের পুজো, আমরা এবার একটা অত্যন্ত পুরনো শিল্পকলা ডোকরার শিল্পী, ডোকরার কাজ, সেই নিয়ে আমাদের মন্দির, এই আমাদের প্যান্ডেল এবার তৈরি হচ্ছে এবং তার মধ্যে বহু চমক রয়েছে যেটা আমরা এখন বলছি না। আমরা অপেক্ষা, আমাদের শিল্পীরা, যারা শিল্পীরা কাজ করছেন, শুধু মেদিনীপুর থেকে ওনারা আসছেন, এসে কাজ করবেন। ডোকরার কাজে যে শারদীয়ার সাজে, এটাই হচ্ছে আমাদের থিম এবার।